ফাইনালি রিয়েলমি P1 5G এর ফুল রিভিউ ফুল টেস্টিং রেজাল্ট আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। গত 8 দিন যাবত এই স্মার্টফোন আমাদের স্টুডিওতে আছে এবং আমাদের স্টুডিওর পোলাপানগুলো এটাকে ব্যবহার করছে, বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে। তো কেমন কি রেজাল্ট ছিল সব কিছুই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। স্মার্টফোনটা বলা যায় মোটামুটি কম দামের মধ্যে ভালো কিছুই অফার করছে, এই জন্য আপনাদের এত ইন্টারেস্ট। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর ইয়াস্ট্রা মোবাইল বিডিকে। তাদের কাছে কিন্তু আপনারা এই ডিভাইসটি রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিসক্রিপশনে ইয়াস্ট্রা মোবাইল বিডির যাবতীয় ইনফরমেশন, তাদের শপের নাম্বার, অ্যাড্রেস, এভরিথিং মেনশন করা আছে। প্লাস এটার কারেন্ট প্রাইস আগে থেকে কিছুটা কম, সেটাও মেনশন করা আছে। অলরাইট, আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন তো হয়েই গিয়েছিল, তো ওগুলো দরকার নেই। আমরা সরাসরি জাম্প করি এর ডিজাইনে। একটু প্লাস্টিক বিল্ড এবং IP54 এর রেটিং আছে, তার মানে ওই যে হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। হঠাৎ করে পানি লেগে গেলে সমস্যা নেই, বাট পানির নিচে নেওয়া যাবে না মোটেই। এই ডিভাইসের বডি ফ্রেমও প্লাস্টিকের তৈরি। 3.5mm হেডফোন জ্যাকটা উপরে দিছে। এই জিনিসটা পার্সোনালি আমার মনে হয় নিচে থাকলে আরো বেশি, আমার আর কি বেশি ভালো লাগে। আইআর ব্লাস্টার সেন্সরটা ওরা দেয়নি, ওটা দিলে কাজের হয়তো। আর বাকি সবকিছুই আছে। রিয়ারের ডিজাইনটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এই যে ফেদার টেক্সচার যে একটা ভাইব দিচ্ছে ওরা, এই জিনিসটা ভালো লাগছে। বাট ক্যামেরা মডিউলটা অনেক বড় অযথা করে রেখেছে, কারণ এখানে মেইন শুটার একটা, ওইটাই কাজের। এর বাইরে আমরা 2 মেগাপিক্সেল একটা শুটার দেখি। সো এটা ডিজাইনের জন্য করছে আর কি, না করলেও চলতো আমার মনে হয়। ডিসপ্লে সাইডে আসি। এর ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশার দিচ্ছে এই ডিসপ্লে এবং 1200 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা, যা গুড এনাফ। মানে আপনি ইনডোর আউটডোরেও দেখতে পাবেন, যদি ওরা ক্লেম করে আরো বেশি, বাট 1200 নিটস এটা একদম কম না, চালানোর উপযোগী। টাচ রেসপন্স ভালো। ইউএফএ টেস্টে দেখলাম এটা 120 Hz ঠিকভাবে পুশ করতে পারে এবং ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে এটা 120 Hz পর্যন্ত নিতে পারছিল। কিছু অ্যাপ অনেক সময় সাপোর্ট করে না, সেক্ষেত্রে বিষয়টা আলাদা, ওগুলো 60 Hz গিয়ে লক হয়। তবে ডিসপ্লেটা বেশ কালারফুল, যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি এবং কোনো ধরনের টিন্ট আমি লক্ষ্য করিনি এই ডিসপ্লেতে। আর এটাতে কিন্তু Wi-Fi 11 এর সাপোর্ট রয়েছে। তবে যে সমস্যাটা ফেস করছি আমরা ইউটিউবে যখন কিনা 4K 60 FPS এর HDR ভিডিও কন্টেন্ট এটাতে প্লে করছিলাম, 5 মিনিট পর্যন্ত দেখলাম খুব সুন্দর স্মুথ রেজাল্ট দিচ্ছে, ঠিকভাবে চলছে। বাট এর পরে গিয়ে না ওর এখানে একটু ফ্রেম ড্রপ দেখাচ্ছিল, মাঝে মধ্যে ফ্রেম কেটে কেটে আসছিল। ধরুন ভিডিও চলছে হঠাৎ করে 10-12টা ফ্রেম বাদ দিয়ে কিনা এরকম, এই কাজ দিয়ে একবার করছে আর কি। তো যেটা বোঝা যায় যে আপনি যদি 4K 60 FPS HDR ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তাহলে ল্যাগ পাবেন মোটামুটি ভালো। ইউটিউবের ক্ষেত্রে আমরা এমনটা ল্যাগ পেয়েছি, ইভেন তখন এটা মোটামুটি হিট জেনারেট করে। তবে ডিসপ্লেতে এর বাইরে আর কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। পাঁচশোর কার্ডটাও ছোট, লোয়ার চিনটা আর একটু ন্যারো থাকলে টোটাল ডিসপ্লেকে আমি সিমেট্রিক্যাল বলতে পারতাম। এইটার ডিসপ্লেতে প্রোটেকশন আছে হালকা পাতলা, বাট এটা কি আপনারা একদম ওইভাবে সিরিয়াসলি না নেওয়াই মনে হয় ভালো। একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা উচিত, মানে তেমন কোনো নাম জানাশোনার কোনো প্রোটেক্টর নেই আর কি এতে। ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন, এরপরে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই হলো গিয়ে এর সেটআপ। তো রিয়ারের যে মেইন শুটার ওটাতে আমরা রিয়েলমির রেগুলার টোন খুব ভালোভাবেই দেখছি, যেমন ওয়ার্মিশ একটা টোন দিয়ে রাখতেছে। তবে এটা ডায়নামিক রেঞ্জ আরেকটু বেটার আমি আশা করছিলাম, যে জায়গায় একটু পিছিয়েই থাকবে। এই প্রসেসর যুক্ত অন্যান্য স্মার্টফোনের আমরা প্রসেসিং আরো বেটার পাই, তো রিয়েলমি এখানে মনে হয় চেষ্টা করলে আরেকটু বেটার প্রসেসিং বের করতে পারতো ওভারঅল সবকিছু মিলিয়ে। এইটার ছবি বেশ কিছু জায়গায় আমাদের কন্ট্রাস্টই লেগেছে। ইভেন লো লাইটে আমরা দেখছিলাম সেখানে ডিটেল ততটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে না, পুরো জায়গাটাকে ব্লেন্ড করে ফেলছে। একটু বেটার ডাইনামিক রেঞ্জ আসলে এটা দরকার ছিল। ইভেন ছবিগুলোকে যদি একটু জুম করে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন একটু অয়েলিশ টাইপের একটা ব্যাপার চলে আসে, অয়েল পেন্টিং টাইপের। আর একটু বেটার ডিটেল আর একটু শার্পনেসের ছবিগুলো আসলে আরো বেশি সুন্দর লাগতো আর কি। এর থেকে মেইন ক্যামেরা আমার এক্সপেকটেশন আর একটু হাই ছিল। লো লাইটের দিকে ছবি আরো বেশ কিছুটা কন্ট্রাস্টই হয়, ইভেন গ্রেনের পরিমাণ বেড়ে যায়। বাই দ্য ওয়ে, ডেলাইট কন্ডিশনেও লো লাইটের দিকে মানে শ্যাডো এরিয়ার দিকে আমরা গ্রেনের দেখা পেয়েছিলাম। তো লো লাইটে নাইট মোড অন করে দিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে ঠিকই, যেখানে আলো টালো একটু বাড়িয়ে প্রেজেন্ট করে। স্টিল আপনি জুম করলে বা একটু বড় করে দেখলে বুঝবেন ছবিগুলো বেশ কিছুটা সফট। ডেডিকেটেড ডেপথ সেন্সর আছে। পোর্ট্রেট মোডে দেখলাম এজ ডিরেকশন মোটামুটি ভালোই, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে। আর হেভি লাইট চলে আসলে ওইটার এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইস। মেইন সাবজেক্টকে হালকা সফট করে, বাট সুন্দর লাগে, ইটস ট্রু। তো পোর্ট্রেট মোড ভালোও লাগতে পারে অনেকের কাছে যদি প্রপার লাইটিং কন্ডিশন আপনি নিতে পারেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল, যেটা তো আমরা দেখলাম মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে থাকছে। এটা ওইটার তুলনায় এটা একটু বেশিই পিছিয়ে থাকতেছে। যদি প্রপার লাইট পায়, ব্যাকগ্রাউন্ডে খুব একটা হার্শ লাইট না আসে, তাহলে মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারে। বাট ওয়ার্ম টোন বিদ্যমান আর লো লাইটের দিকে সফট হওয়াও বিদ্যমান। এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। তবে EIS বা OIS কোনোটাই কাজ করছে না এখানে। দ্যাটস মিনস আপনি স্টেবিলিটি পাবেন না, সেই কি ফুটেজ আসে, বাট ভিডিও মোটামুটি শার্প এবং ক্লিয়ার। যদিও এখানে আমরা এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু দেখছি বা একটু টাইম নিচ্ছি, একটু লেটেন্সি আছে আর কি। অন্যদিকে আমরা 1080p যদি রেকর্ড করি তখন EIS ব্যবহার করতে পারবো, তখন স্টেবিলিটি কাজ করে, আপনি 60 FPS 30 FPS এ রেকর্ড করতে পারেন। যদিও এখানে রেজলিউশন একটা ঘাটতি ফিল করবেন। আর আপনাদের জন্য দেওয়া থাকলো একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। আপনারা কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই দিয়ে কি ব্লগিং ভিডিও করা পসিবল কিনা।
অলরাইট, ক্যামেরায় আমার যা মনে হলো এটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। রিয়েলমি ডিসপ্লেতে ভালো দিয়েছে, ইভেন এটার পারফরমেন্স সেকশনও ভালো, বাট ক্যামেরাটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। চলে আসলাম পারফরমেন্সে। স্মার্টফোনটি রান করছে রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ক্লেম করছে এই ডিভাইসটাতে ওরা 2 বছরের 2টা মেজর আপডেট দিবে। তার মানে অ্যান্ড্রয়েড 15, 16 বোথ আপনি পাচ্ছেন, পাশাপাশি তিনটা আপনি সিকিউরিটি প্যাচ পাবেন 3 বছরের। তো এই জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, ঠিকঠাক আছে। 2 বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, মানে ইউআই এর দিক থেকে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7050, যা মূলত 6nm এর একটি প্রসেসর, আর এটার র্যাম টাইপ হলো LPDDR4X। আমরা র্যাম হিসেবে পেয়েছি 8GB এবং 6GB, 128GB, 256GB স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হলো UFS 3.1। MediaTek Dimensity 7050 যথেষ্ট পপুলার একটি প্রসেসর। লাস্ট ইয়ার আমরা অনেক ডিভাইসে মিড রেঞ্জে ব্যবহার করেছি এবং মোটামুটি একটু হাই মিড রেঞ্জেও ব্যবহার করতাম। তো এটাকে যদি কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগনের সাথে, স্ন্যাপড্রাগন 695 5G যে প্রসেসরটা রয়েছে ওইটার থেকে কিঞ্চিত এগিয়ে আছে। আবার যদি 7S Gen 2 এর সাথে কম্পেয়ার করেন তাহলে বেশ কিছুটা পিছিয়ে আছে। আই হোপ ক্লিয়ার এটার পজিশন কোন জায়গায়। তবে যখন কিনা কম্পেয়ার করেন 23-24-25 হাজার টাকার ফোনের সাথে, তাহলে এটাকে অবশ্যই ভালো প্রসেসর বলতে হয়, কারণ এই ডিভাইসটা রাইট নাও ওরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় এবং আশা করবো খুব শীঘ্রই 22,000-এর কাতারে চলে আসবে এই ডিভাইস। তখন এই প্রসেসর সেরা ডিল। এটার ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো ছিল, তবে যে বিষয়টা নোটিস করছি ইউআই এর মাঝে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার। ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন, আপনারা জানেন এখানে ফ্রিতেই বেশ কিছু ব্লোটওয়্যার পাবেন, সেগুলো এখানে আছে, না লাগলে আনস্টল করে ফেলতে পারেন। আর মাল্টিটাস্কিং গিয়ে দেখলাম এটা একটু প্যারা খাচ্ছে, একটু গরম হওয়ার প্রবণতা আছে এই প্রসেসরটার। যদিও এর মাঝে ওরা ভিসি কুলিং টেকনোলজি ব্যবহার করছে, যা মোটামুটি এই ডিভাইসকে দ্রুত সময় ঠান্ডা করে ফেলে। মানে এটা গরম হয় আবার দ্রুতই ঠান্ডাও করে ফেলে, থ্রটল করতে আমি দেখি না এইভাবে। সো সেই জায়গা ঠিকঠাক আছে। তো যেটা দেখলাম অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টার, ডিসেন্ট বলবো এটাকে আমি। আর মাল্টিটাস্কিং অ্যাট এ টাইম আপনি যদি 5-7 অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, 6GB টাইম ভেরিয়েন্ট যেটা, ওটা ঠিকভাবে সামলাতে পারবে। সেই ক্ষেত্রে আগের অ্যাপগুলো যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে লিখে কাজ করছিলেন সেগুলো খুব একটা দ্রুত সময় ক্র্যাশ করতে দেখবেন না। আর অন্যদিকে যদি 8GB নেন তাহলে আরেকটু বেটার রেজাল্ট পাবেন। বাট তারপর আমার মনে হয় র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার হতে পারতো এই ডিভাইস। হ্যাং, ল্যাগ, আটকে যাওয়া এই ধরনের প্রবলেম পাইনি, ফ্রিজ হয়ে যেতে দেখিনি। এরপরে যদি আসি এর গেমিংয়ে, স্মার্টফোনটিতে আমরা ট্রাই করছিলাম পাবজি, যেখানে আমরা দেখলাম HDR আলট্রাতে প্লে করা যায় সর্বোচ্চ, তবে আপনি স্মুথ এক্সট্রিমে নিয়েও প্লে করতে পারেন এবং সেক্ষেত্রে এই সবচাইতে বেটার আপলোড পাওয়া যায়। তখন দেখছিলাম এই ডিভাইসটা লং রানেও খুব একটা হিট জেনারেট করে না এবং মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে, যদিও ফ্রেমটা হালকা পাতলা ওঠানামা করে, মানে 2-3-4 এরকম আপ ডাউন করে আর কি। দিন শেষে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে যে ধরনের গেমিং আশা করেন ওটুকু সে পোষাতে পারছে পাবজির ক্ষেত্রে। এরপর আমরা ট্রাই করছিলাম জেনারেশন ইম্প্যাক্ট, এটার ক্ষেত্রে আমরা 60 FPS ট্রাই করছিলাম এবং ওরকম সেটিংসে দেখলাম স্মার্টফোনটা প্লেয়েবল একটা রেজাল্ট দেয়, বাট তুলনামূলকভাবে ফ্রেমটা বেশি ওঠানামা করে আর তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করে। যেহেতু এই মুহূর্তে ধুমধামাক্কা গরম, এই ডিভাইসও ধুমধামাক্কা গরম হচ্ছে এবং এইটার টেম্পারেচার তখন গিয়ে মোটামুটি প্রায় 44 ডিগ্রি পর্যন্ত চলে আসছিল। এই লেভেলের গরম হয়েছে জেনারেশন ইম্প্যাক্টে, তো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালোই হিট জেনারেট করে। ইভেন এটাতে আমি আবার একটা 45 মিনিটসের একটা স্ট্রেস টেস্ট দিয়েছিলাম, তো এটা টেস্ট দেওয়ার পরে দেখলাম 25 মিনিট পরে এটা অফ করে দিছে। 45 ডিগ্রি সেলসিয়াস সে ওভার করার পরে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ব্যাটারি এর বেশি আর টেম্পারেচার নিতে পারছে না, এটাকে ক্লোজ করে দিতে হবে। তো 25 মিনিটের পরে বন্ধ করে দেয় এবং তাতে আমি দেখলাম 15% চার্জ বার্ন করছে এই টাইমে। তার মানে বোঝা যায় এটা যখন হেভি হিট জেনারেট করে তখন ভালোই ব্যাটারিও বার্ন করে। বাট এই মুহূর্তে না, আমি শুধু এইটা না আরও কয়েকটা ডিভাইস চেক করে দেখছিলাম, প্রতিটা ডিভাইসে একটু বেশি হিট জেনারেট করছে। এটা মানে ওভারঅল তাপমাত্রার কারণে, ইভেন বাইরে নর্মালি ফোন নিয়ে গেলেই গরম হয়ে যায়, আপনি খেয়াল করছেন কিনা। অন্যদিকে আমরা দেখতে পাই এখানে স্টেরিও স্পিকার রয়েছে, যার ফলে আমরা গেমিং একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি এবং ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। যদিও আমার কাছে লাউডনেসের একটু ঘাটতি মনে হয়েছে, মানে আরেকটু বেশি লাউডনেস দরকার ছিল এরকম একটা ডিভাইস। অনেকেই তো মিডিয়া কনজামশনও করেন, তাদের জন্য এই বিষয়টা আরও বেশি কাজে লাগতো। ইন্টারনেট কানেকশন দেখছিলাম ঠিকভাবে কাজ করছে, বোথ কানেকশন, আই মিন ডাটা কানেকশন প্লাস এটার ওয়াইফাই, এখানে কোনো প্রবলেম পাওয়া যায়নি। ইয়ারপিসের সাউন্ড কিন্তু ঠিকঠাক আছে, ওখানেও মানে লাউডনেস জড়িত কোনো ঘাটতি মনে হয়নি। দেন এইটার ভাইব্রেশন যে মোটর, ওটাও মোটামুটি ভালো লাগছে, যদি একদম প্রিমিয়াম লেভেলের কিছু না। ব্যাটারি আছে 5000 mAh এর এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এর বক্সে। এটার থেকে মোটামুটি মানে মিডিয়াম ব্রাইটনেস আমরা দেখছিলাম এসওটি প্রায় 6 আওয়ার্সের মতো দিচ্ছে, যেটাকে আমি মনে করি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, একদিন চালানোর উপযোগী এই ডিভাইস 120 হার্টজ অন রেখে। আর চার্জারটাও কিন্তু খারাপ না, দেখা যায় যে 30 মিনিটের মধ্যে এটা 50% চার্জ করে ফেলতে পারে, 0 to 50%। সো গুড এনাফ, চলে আর কি। এগুলো নিয়ে কমপ্লেন করতে পারবেন না, কারণ এইটা যে প্রাইস পয়েন্টে আসছে আর কি, সেটাকে খুব একটা খারাপ বলা যায় না। বাংলাদেশের জন্য একটু বেশি, বাট আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এটার দাম কমে যাবে, যখন কিনা 22,000-এর আশেপাশে চলে আসবে। এটা খুব দারুণ একটা ডিল হতে পারে আর কি। ইভেন এই মুহূর্তে আপনি চাইলে চয়েস করতে পারেন, কারণ সুন্দর একটা ডিজাইন আছে, সুন্দর একটা ডিসপ্লে, ভালো একটা ডিসপ্লে আসলেই, তারপরে ভালো একটা প্রসেসর আছে এই ডিভাইসে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। আর ক্যামেরাটা, এটা মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের ক্যামেরা ছিল এরকম প্রাইস পয়েন্টের জন্য। সো চাইলে এটাকে চয়েস করাই যায়। আপনাদের কাছে কেমন লেগেছে রিয়েলমি P1 অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই এর বড় ভাইকে নিয়ে দেখা হচ্ছে P1 5G।
প্রো 5G, দূর ভুলভাল বললে হবে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। ও শেষ করার আগে একটা জিনিস দেখাই, আমি হাতে যে ঘড়িটা পরে আছি কম দামে জোস একটা জিনিস, পার্সোনালি আমি নিজে এখন ইউজ করতেছি, কয়েকদিন ব্যবহার করে এটা রিভিউ পাবেন। আমি শিওর এটা নেক্সট জাতীয় স্মার্ট ওয়াচ হতে যাচ্ছে, কারণ অ্যামোলেড দিয়ে এত কম দামে এর আগে আপনারা কিছু পান নাই, আবার এই অডিও সাপোর্টও আছে। অলরাইট, ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।